গ্যাসের খোঁজে মাটির 18,000 ফুট নিচে কূপ খননের কাজ চলছে। নতুন স্তর পাওয়ার আশা সরকার ও বিশেষজ্ঞদের। হাম আক্রান্ত হয়ে দেশে আরও 7 জনের মৃত্যু। হাসপাতালে কাতরাচ্ছে অনেক শিশু, কমছেই না রোগীর ভিড়। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখায় গুরুত্ব তথ্যমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ফ্রড অফ কনস্টিটিউশন মন্তব্য আইনমন্ত্রীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ আজ। বিধায়ক দলের প্রধান ঘোষণা করেন অমিত শাহ। তামিলনাড়ুতে থালাপাতির সরকার গঠন নিশ্চিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্যাসের খোঁজে মাটির 18,000 ফুট নিচে কূপ খননে কাজ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। তিতাস গ্যাস ক্ষেত্রে কূপ খননের এই কাজ চলমান রয়েছে। এরই মধ্যে কাজ শেষ হয়েছে 22% মতো। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও মাটির অতল গভীরে নতুন গ্যাসের স্তর পাওয়ার আশা সরকারের খনিজ বিশেষজ্ঞদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে আরো জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। পুরনো গ্যাস ক্ষেত্রে নতুন সম্ভাবনা খুঁজতে চলছে কর্মযজ্ঞ। মাটির গভীরে যেতে ঘুরছে 2682 হর্স পাওয়ারের রিগ বা খনন যন্ত্র। দেশে এর আগে 4900 মিটার পর্যন্ত কূপ খননের ইতিহাস রয়েছে। এবার চলছে সে সীমা পেরোনোর চেষ্টা। অতীতের সব রেকর্ড ভেঙে মাটির গভীরে 5600 মিটার বা 18,372 ফুট গভীর কূপ খনন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিজিএফসিএল। তিতাসের পাশাপাশি বাখরাবাদেও আরও একটি কূপ খনন করবে প্রতিষ্ঠানটি। এতে মোট ব্যয় হবে 594 কোটি টাকা। ডিপার প্রসপেক্টে এইটা সাকসেসফুল হয় এবং ওখানে আমাদের যে আরও পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে। ডিপার প্রসপেক্টে গেলে কিছু হাই প্রেশার হাই টেম্পারেচারের ইস্যু থাকে। তো এখানে আমাদের হাই প্রেশার হাই টেম্পারেচার ওয়েল করার জন্য যে সকল আধুনিক টেকনোলজি ইউজ করতে হয়, যেমন ম্যানেজ প্রেশার ডিলিং, তারপরে আরও কিছু টেকনোলজি আছে, এগুলো সবই আমরা এই প্রজেক্টে ইনকর্পোরেট করছি যেন আমরা রিয়েল টাইম কোনো যদি কিক হয় বা কোনো হাই প্রেশার ইনকাউন্টার করি এটা আমরা যেন জানতে পারি। এই টোটালটা একটা হাই প্রেশার হাই টেম্পারেচার ওয়েল ড্রিলিং করার জন্য যে সকল টেকনোলজি দরকার হয় আমরা সকল কিছু নিয়ে আমরা এই কূপে খননে গেছি। তিতাস 31 কূপের গভীর খননে গ্যাসের নতুন স্তর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ড্রিলিং বিশেষজ্ঞরা। খনন শেষের আগে নিশ্চিত না হওয়া গেলেও কূপ দুটিতে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন তারা। আমরা সর্বোচ্চ টার্গেট করছি 15,000 PSI এবং 390 ডিগ্রি ফারেনহাইট, এটা আমার বলা আছে। এই পর্যন্ত আমি টার্গেট নিয়ে যাচ্ছি। এখন এর বাইরে যদি আমি কোনো প্রেশার ইনকাউন্টার করে ফেলি, সেই ক্ষেত্রে যদি আমার ড্রিলিংটা টার্মিনেট করতে হয় সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যদি কোনো টার্গেট পেয়ে যাই তারপরে আমি নিচে যাব না, এইটা আসলে আমার কাছে খুব মনে হয় না। কারণ আমি টার্গেট তো আমি 5600 মিটার যাবই, আমি যেটা পাচ্ছি সেটা আমার জন্য ফরচুন। খনন হলে আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এই 2 TCF এখানে আছে বা 1 TCF আছে বা 0.5 TCF আছে, সেটা আমাদের রিজার্ভের সাথে যুক্ত হবে। এটা খনন শেষে 15 মিলিয়ন ঘনফুট ডেইলি গ্যাস উৎপাদন হবে। এই ধরনের একটা টার্গেট এই কূপ থেকে আমাদের আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের কূপটি খননে সময় লাগবে 210 দিন, আর বাখরাবাদে কাজ শুরুর পর দরকার হবে 180 দিন। গ্যাস ক্ষেত্রে গভীর কূপ খননে কাজ করছে চীনের প্রতিষ্ঠান সিসিডিসি। দেশে ডিপ ড্রিলিং এর মাধ্যমে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে 4টি গ্যাস ক্ষেত্রের 4টি কূপে ডিপ ড্রিলিং করা হবে। ডিপ ড্রিলিং এ কিছু শঙ্কা থাকলেও সংশ্লিষ্টরা মনে করছেন এর মাধ্যমে গ্যাসের নতুন স্তর আবিষ্কার করা সম্ভব হবে, যা দেশের গ্যাস সংকট মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। দেশে হামে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাম শনাক্ত হয়েছে 1494 জনের শরীরে। বেড না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকেরা। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সিলেট ও সুনামগঞ্জের 3 শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স 5 থেকে 7 মাসের মধ্যে। এর মধ্যে সিলেট সদর উপজেলার সুরমা অঞ্জলি এলাকার 5 মাস বয়সী মাহাদি হাসান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া সুনামগঞ্জের দক্ষিণ সুয়াবগঞ্জ এলাকার 6 মাস বয়সী মুস্তাকিম এবং বিশ্বম্ভরপুর উপজেলার সুরেশনগরের 7 মাস বয়সী সন্তান যারা সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ICUতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 241 জন শিশু। এদিকে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 53 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও 16 শিশু ভর্তি হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে এখনও চিকিৎসাধীন 87 শিশু।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শাপলা চত্বরের গণহত্যা সহ ৭১ থেকে ২৪ পর্যন্ত কোনো মানবতাবিরোধী অপরাধের বিচার নষ্ট হতে দেবে না সরকার। জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলার শহীদ গাঁথা শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী জানান, শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডকে ভুলে যেতে দেবে না সরকার। সংসদেও প্রধানমন্ত্রী শাপলা হত্যাকাণ্ড স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শাপলার শহীদদের প্রতিও রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে বলেন। শাপলা চত্বরের আন্দোলনের পর বিএনপি সহ বিরোধী মতের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে গণতন্ত্রকামী মানুষ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। এই ঐক্য ধরে রাখা গেলে সব শহীদদের প্রতি যথাযথ সম্মান দেখানো সম্ভব হবে। এ সময় বক্তারা শাপলা চত্বরের সমাবেশে শহীদদের এবং আহতদের সরকারি সম্মাননার দাবি জানান। জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি, অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রতিটি ঘটনারই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ। এই ঘটনার প্রতিটি সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর সমৃদ্ধি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ফ্রড অফ কনস্টিটিউশন, এটাকে বৈধতা দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ করা হলেও তা অবৈধ। খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারেই ছিল। বিএনপি এখন তা বাস্তবায়ন করছে। অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না বলেও জানান মন্ত্রী। একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। তাহলে আদেশটা অবৈধ। ওই আদেশকে আবার বৈধতা দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য আর একটা অর্ডিন্যান্স করলেন, গণভোট অর্ডিন্যান্স, গণভোট অধ্যাদেশ, রেফারেন্ডাম অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স দুইটা কারণে দিস ইজ ভয়েড আইন ইস্যু। নাম্বার ওয়ান, এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশই অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা সাহিত্যের আলোকে জীবনে সাজাতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জন্মজয়ন্তী পালনে দেশের বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন। বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথের স্মরণে বসে গান আর কবিতা পাঠের আসর। বিশ্বকবির স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কথা বলেন তার রচিত গান ও সাহিত্যকর্ম নিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। বিশ্বকবির স্মরণে নওগাঁর পতিসরে স্থানীয় বিএনপির আয়োজনে আলোচনা সভা হয়েছে। সভায় নাটক, গানসহ সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরণ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা সাহিত্যের আলোকে জীবন সাজাতে হবে। মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। কৃষকদের দুঃখ দুর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। তার এই আদর্শ সবাইকে বুকে ধারণ করতে হবে। রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। এখানে যখন তিনি জমিদারের কাজে আসতেন, কৃষকদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে, তাদের অর্থাভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক
পদ্ধতিতে কৃষিকাজ শুরু করেছিলেন। কিন্তু তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে সিরাজগঞ্জে চলছে 3 দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, কাচারিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জগৎবিখ্যাত সাহিত্য রচনা করেছেন। এ অঞ্চলের মাটি ও মানুষকে ভালোবেসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা ও উপন্যাস। তার রচিত গান ও সাহিত্যকর্ম এদেশের মানুষ যুগ যুগ স্মরণ করবে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, বাংলা সাহিত্য নিয়ে কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবার প্রথমে আসে। রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের গুরু, এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী পালনে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে 3 দিনের বর্ণিল আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, কবির স্মরণে পর্যটন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। মন্ত্রী জানান, কুঠিবাড়ি বাংলাদেশের সংস্কৃতিতে অনন্য জায়গা দখল করে আছে। অনুষ্ঠানে আরও ছিলেন কুষ্টিয়া 1 আসনের এমপি রেজা আহমেদ, কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আফজার হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। ময়মনসিংহেও নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন জেলা শাখার উদ্যোগে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান হয়। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার শাহ মোহাম্মদ আতিকুল হক ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর চয়ন কুমার সাহা বিশ্বকবির জীবন নিয়ে আলোচনা করেন। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ব্যবসায়ীদের সুবিধা হলে বই ছাপা ও বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে বাধা নেই বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রকাশনা ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আরফিন শাওনের রিপোর্ট। রাজধানীর বাংলা একাডেমিতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভা হয়েছে। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন সেখানে। ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে পুস্তক প্রকাশক ও বিক্রিকে শিল্প হিসাবে স্বীকৃতি দিতে সরকার বা মন্ত্রণালয়ের কোনো বাধা নেই বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এই পুস্তক প্রকাশক কিভাবে শিল্প হবে সেটা নিয়ে শাহ আলম সাহেব কথা বললেন, আমি নাইবা বললাম। তবে আমি তো জানি চলচ্চিত্র যারা করে, ফিল্ম ইন্ডাস্ট্রি তো বলে নাকি, তো এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে আপনাদের বেনিফিট হবে, এটা সত্য। সেই ব্যাপারে উনিও বলেছেন, আপনারা দেখবেন। এবং এটা বিএনপি সরকার, আপনাদের সুবিধা হলে এটাকে কেন করা হবে না, এটার কোনো কারণ আমি খুঁজে পাই না। বইয়ের মান বাড়ানোর পাশাপাশি পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আমার সর্বোচ্চ চেষ্টা করব যে বই পুস্তক এই সমিতি এবং এই ব্যবসার সাথে জড়িত যারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, তাদের ওয়েলফেয়ার, সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আগামীতে বইয়ের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নেতৃত্বে বইমেলা আয়োজনের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারিভাবে বই যেটি ছাপায়ে 1 জানুয়ারির মধ্যে উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছানোর কথা, এ বিষয়ে যাতে প্রকাশক এবং বিক্রেতা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আপনি অবশ্যই তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে তারা যাতে এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে সরকারকে সহায়তা করতে পারে। এবং বছরের শুরুতে শিক্ষা ব্যবস্থাটি একটু আনন্দময় যেন হয়। একই সাথে রাজধানীর পাশাপাশি উপজেলা পর্যায়েও বইমেলা আয়োজনে সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জাপানের স্থানীয় সময় বিকেল 5:30টায় অনুষ্ঠিত হয় বৈঠকটি। বৈঠকে বাংলাদেশ জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসাও করা হয়। পাশাপাশি আশাবাদ ব্যক্ত করা হয় ভবিষ্যতেও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার। এ সময় জামাত ইসলামের আমির বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেন। শনিবার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করার পর এই ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণই পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। কথার চেয়ে কাজ বেশি করার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে তামিলনাড়ুতে টানা রাজনৈতিক নাটকীয়তার পরও সরকার গঠন নিশ্চিত হলেও শেষ সময়ে দেখা দিয়েছে কিছু জটিলতা। রাজ্যটিতে বিজয়ের দল টিভিকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রমাণ দেখাতে না পারায় বিজয়কে ফিরিয়ে দিয়েছে রাজ্যপাল। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। অবশেষে শুভেন্দু অধিকারী হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে সেই পথ চলা। শুক্রবার ভারতীয় জনতা পার্টি বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠকে শুভেন্দুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভা পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন তিনি। বলেন, সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণই পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে। श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একই সুরে কথা বললেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেচ্ছা বক্তব্যে কথার চেয়ে কাজে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এদিকে তামিলনাড়ুতে রাজনৈতিক নাটকীয়তার পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। কংগ্রেসের 5 জন বিধায়কের পাশাপাশি ভিসিকে, সিপিআই ও সিপিএম এর 2 জন করে বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। এতে বিজয়ের দল টিভিকে সমর্থিত আসন 119-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। সরকার গঠনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর আসনটিও পাকাপোক্ত করেছেন সিনেমা জগৎ থেকে রাজনৈতিক নায়ক বনে যাওয়া এই নেতা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই উৎসবের আয়োজন করা হয়। বর্ণিল এই আয়োজনে বিভাগের শিক্ষক ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বর্ণাঢ্য আয়োজনে উৎসব সাজানো হয়। বাক স্বাধীনতার প্রহসন ও সাংবাদিকতায় নিরাপত্তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিশ্ববিদ্যালয় জীবনে স্মৃতিচারণ করেন তিনি। বলেন, বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। গণতন্ত্রের ভিত মজবুত করতে মুক্ত গণমাধ্যমের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশার গুণীজনেরা অংশ নেন। পরে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে এই আয়োজনকে ঘিরে টিএসসিতে আনন্দমুখর সময় কাটান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আবাসন সংকট সহ পুলিশের সকল সমস্যায় বর্তমান সরকার আন্তরিক। পুলিশের প্রতি জনগণের আশানুরূপ আকাঙ্ক্ষা পূরণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। রাজধানীর 300 ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে একথা বলেন আইজিপি। তিনি বলেন, বিগত সরকারগুলোর সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি, তবে এখন আর সেই জটিলতা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিগত বছরগুলোতে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি উল্লেখ করে আইজিপি বলেন, এবার নতুন আঙ্গিকে পালিত হবে পুলিশ সপ্তাহ। পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আর ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে আরও পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানান।
কাজ শেষ হওয়ার 2 বছরেও চালু হয়নি প্রায় 51 কোটি টাকা ব্যয়ে নির্মিত শরীয়তপুরের নড়িয়ার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই সুযোগে দফায় দফায় চুরির ঘটনায় হাসপাতালটির প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়ে গেছে। স্থানীয়দের দাবি, আইনি জটিলতায় হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ থাকায় অরক্ষিত অবস্থার সুযোগ নিয়েছে চোর চক্র। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের পাঠানো রিপোর্ট। পদ্মা নদীর তীরবর্তী মুলফতগঞ্জ এলাকায় অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2018 সালের ভয়াবহ নদী ভাঙনে মূল ভবন সহ অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে উপজেলার প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে নড়িয়া পৌরসভা এলাকায় 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় প্রায় 51 কোটি টাকা ব্যয়ে আধুনিক 50 শয্যার নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ শুরু হয়। 2024 সালের 10 সেপ্টেম্বর হাসপাতালটি উদ্বোধনের কথা থাকলেও পুরনো স্থানেই স্বাস্থ্য কমপ্লেক্স বহাল রাখার দাবিতে স্থানীয় বাসিন্দা মাসুদ দেওয়ান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের নিষ্পত্তি না হওয়ায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটে। সর্বশেষ তালা ভেঙে জেনারেটরের কয়েল, 3টি এসি ও বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রায় 34 থেকে 35 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো আমরা সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল স্যারের অফিস এটা নিয়ে কাজ করছে এবং আশা করছি আমরা খুব শীঘ্রই এই রিটের শুনানিটা হয়ে রিটটা নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। এবং রিটের নিষ্পত্তি হলে আমরা নতুন হাসপাতালে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব। আমাদের স্বাস্থ্য প্রকৌশল দপ্তর অলরেডি একটা জিডি করেছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে। এই ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আজকে আমরা আমাদের থানায় কথা হয়েছে, আজকে স্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে একটা মামলা এজাহার দেয়া হবে। আমরা সরজমিনে আমরা একটা তাৎক্ষণিকভাবে সংবাদ চুরি হওয়ার পরপরই আমরা সাধারণ ডায়েরি করি এবং আমাদের হেড অফিসে জানানোর পরে প্রধান প্রকৌশলের মধ্যে আমাদের একটা কমিটি গঠন করে দিয়েছে। এটা ভিজিট করে আমরা একটা সিজার লিস্ট, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং লিস্ট করা হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে আসছি ইউনো মহোদয়ের সাথে এবং সিভিল সার্জনকে পাঠানো হয়েছে। এটা আমরা এখন থানাতে এ ব্যাপারে মামলা করা হবে। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি বছরের পর বছর বন্ধ থাকায় একদিকে যেমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে সরকারি সম্পদও লুট হয়ে যাচ্ছে। অনেক আধুনিক যন্ত্রপাতি ছিল এখানে, গত 1 সপ্তাহ আগে চুরি হয়েছে। হসপিটাল চালু থাকলে চুরিটা হইতো না। এই হাসপাতালটা একটু অসুস্থ হলে আমাকে ঢাকা যাওয়া লাগে, তো টাকা পয়সা কই, হাসপাতালটা আমাকে জরুরি। অনেক রুগী যে ঢাকা অ্যাম্বুলেন্সে নিতে নিতে মারা যায়। কিছুদিন আগে একটা ডেলিভারি রুগীও মারা গেছে। সরকার যদি এই হাসপাতালটা এদিকে একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এখন দেশের বাইরে কোনো ভালো একটা চিকিৎসা পাই না, এখন কোনো কিছু পাই না। এখন আমরা সরকারের কাছে আমাকে একটাই দাবি যে আমাকে যত শীঘ্র হোক আমাকে হাসপাতাল চালু করে দেয়। সব মিলিয়ে আইনি জটিলতা ও দীর্ঘদিনের অচলাবস্থার কারণে কোটি টাকার এই আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনও সেবা কার্যক্রমে যুক্ত হতে পারেনি। দ্রুত সমস্যা সমাধান ও হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার জবাব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলায় আক্রান্ত হওয়ার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাতও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধের দৃশ্য দেখা গেছে। শান্তি চুক্তির পথে যুক্তরাষ্ট্র আর ইরানের পক্ষ থেকে এ যাবৎকালের মধ্যে অত্যন্ত আশাবাদী প্রতিক্রিয়া আর ইসরায়েলের আপত্তির 24 ঘন্টা পার না হতে এই হামলা হলো। পাল্টাপাল্টি হামলার পরও শান্তি চুক্তির আলোচনা চলবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, তেহরানে হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়নি। ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় একে মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাব উল্লেখ করে বলেছেন, এতে ইরানের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের হামলার পরও হরমুজ প্রণালী সফলভাবে পার করেছে 3টি মার্কিন ডেস্ট্রয়ার। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল
কমান্ড সেন্টকম। বলা হয়েছে ড্রোন, ক্ষেপণাস্ত্র আর দ্রুতগামী ছোট নৌযান নিয়ে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে তেহরান। বলা হয়েছে হরমুজে ইরানের তেলের ট্যাঙ্কারে হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা আঘাত হেনেছে IRGC। ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরে হামলা খবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গ্যাসের খোঁজে মাটির 18,000 ফুট নিচে কূপ খননের কাজ চলছে। নতুন স্তর পাওয়ার আশা সরকার ও বিশেষজ্ঞদের। হাম আক্রান্ত হয়ে দেশে আরো 7 জনের মৃত্যু। হাসপাতালে কাতরাচ্ছে অনেক শিশু, কমছেই না রোগীর ভিড়। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখায় গুরুত্ব তথ্যমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ফ্রড অফ কনস্টিটিউশন মন্তব্য আইনমন্ত্রীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ আজ। বিধায়ক দলের প্রধান ঘোষণা করেন অমিত শাহ। তামিলনাড়ুতে থালাপাতির সরকার গঠন নিশ্চিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।